প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ ৪ দিনের সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন। সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। রোববার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। আজাদ মজুমদার বলেন, সোমবার রাত ১টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাচ্ছেন। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও জানান, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে এখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে বলে জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৫ জনকে রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া একই দিনে যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এদিন সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার পুরো জাতির উপরে যেভাবে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে গণমাধ্যমের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সোমবার দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকে সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন উত্তরার ছাত্র হত্যাকাণ্ডের জড়িত কনস্টেবল হোসেন আলী, যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের এসি তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়। হাসিনা সরকার পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর বাহিনীটিকে সচল করতে অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। আজ ২০শে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সমর্থকদের তিনি বলেছেন যে শপথ নেয়ার পরের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ঐতিহাসিক গতি এবং শক্তি নিয়ে কাজ করবেন। সোমবার ওয়াশিংটন ডিসির ওয়ান এরেনায় বিজয় সমাবেশে হাজার হাজার সমর্থকের সামনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। সেই সঙ্গে তিনি তার আসন্ন ৪ বছরের পরিকল্পনার কথা জানান। সেই সাথে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তার নভেম্বরের বিজয় উদযাপন করেন। ট্রাম্প বলেছেন, তিনি নির্বাহী ক্ষমতা ব্যবহার করে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া, পরিবেশ রক্ষায় নিয়মের কড়াকড়ি কমানো এবং ডাইভার্সিটি প্রোগ্রাম বন্ধ করার মতো বড় বড় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, শপথ নেয়ার পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তার ভাষণের মূল বিষয় হবে ঐক্য, শক্তি এবং ন্যায় বিচার। রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দেশটির পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদোভিঝেঙ্কা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে গতকাল রোববার দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই খবর জানিয়েছে। এর আগে শনিবার ইউক্রেনের আরও ২টি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দীর্ঘ ১ বছরের বেশি সময় পর প্রথম শঙ্কামুক্ত রাত কাটিয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। এরই মধ্যে ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী থাকা ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে গতকাল রোববার তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু। সংবাদ সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি নারীরা বাসের ভেতর থেকে হাসতে হাসতে বিজয়ের চিহ্ন দেখাচ্ছিলেন। যদিও রোববার সকাল থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে কিছুটা দেরি হওয়ায় উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়ে ফিলিস্তিনিরা, কিন্তু স্থানীয় সময় বেলা ১১:৩০ যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আবারও স্বস্তি ফিরে আসে। প্রতীক্ষিত হত্যাযজ্ঞের বিরতিতে আশ্রয় শিবির ছেড়ে নিজেদের পুরনো এলাকায় ফিরতে শুরু করেছে গাজাবাসী। যদিও তাদের ফেলে যাওয়া স্মৃতি, বাড়িঘর কিছুই আর অবশিষ্ট নেই। ১৫ মাসের ধ্বংসযজ্ঞে ইতোমধ্যে গাজা উপত্যকার অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক ভবন, এমনকি রাস্তার চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর। তবুও নিজ এলাকায় ফিরতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস অনুভব করছে এসব বাস্তুহারা বাসিন্দারা। এর আগে অস্থায়ী যুদ্ধবিরতিতে ২০২৩ সালের ডিসেম্বরের ১ সপ্তাহ বোমা হামলা বন্ধ ছিল। এরপর থেকে বোমার শব্দ আর মৃত্যুর সংখ্যা ছাড়া ঘুমাতে পারেনি গাজার বাসিন্দারা। পারস্য উপসাগরের অজ্ঞাত একটি স্থানে ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে ইরান। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে ইরান নতুন এই ঘাঁটি উন্মোচন করে। এমন এক সময় ঘাঁটিটি উদ্বোধন করা হল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উদ্বেগ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের নেতারা মনে করছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও ক্ষমতাশালী হয়ে উঠবেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালাতে পারেন। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের উপর নিষেধাজ্ঞা সহ সর্বোচ্চ চাপ দেবে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ডসের প্রধান জেনারেল হোসেন সালামি গোপন ওই নৌঘাঁটি সম্প্রতি পরিদর্শন করেছেন।